আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। লালন ফকিরের একটা জনপ্রিয় গান আছে, সময় গেলে সাধন হবে না। জনাব তারেক রহমান কয়েকটা পরামর্শ দেই, এখনো সময় আছে। বাংলাদেশ আওয়ামী লীগের মতো দলকে কখনোই কোনোভাবেই কোনো প্রক্রিয়া অবলম্বন করেই দাবায় রাখতে পারবেন না। এটা হয় না। যেই দলটা বাংলাদেশের জন্ম দিয়েছে, যেই দলটা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রত্যেকটা পরতে পরতে ভূমিকা রেখেছে, নেতৃত্ব দিয়েছে, সামনে থেকে ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, প্রত্যেকটা সংগ্রামে যে দলের ভূমিকা ছিল, ভূমিকা বললে ভুল হবে, নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ প্রতিষ্ঠার আগে বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়েছে। বাংলাদেশের ইতিহাসের প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের অবদান আছে। বাংলাদেশের যেই পতাকা, যেই মানচিত্র, যে ভূখণ্ড, স্বাধীনতা, সার্বভৌমত্ব, প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগের নাম জড়িয়ে আছে। বাংলাদেশের মা মাটি মানুষ, বাংলাদেশের গ্রাম থেকে গ্রামান্তরে, শহর বন্দর নগর, সব জায়গায় প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের মনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ গেঁথে আছে। একটা গান আছে না, আমার বুকের মধ্যে খানে মন যেখানে হৃদয় সেখানে, সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। বুঝছেন গানটা? আপনি তো আবার ঠিকঠাক বাংলা বলতেও পারেন না, বুঝেনও না। গানটা শুনবেন। বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা সংগঠন, এই সংগঠন বাংলাদেশের মানুষের মনের মধ্যেখানে গেঁথে আছে। এই সংগঠনের প্রতি ভালোবাসা, প্রেম, আবেগ, আস্থা, অনুভূতি এতটাই গভীরে, আপনি চাইলেও, শুধু আপনি না, আপনার পশ্চিমা প্রভুরা, ডিপ স্টেট যাদেরকে বলা হয়, তুর্কি, পাকিস্তান, আইএসআই, সিআইএ, যারাই চাক না কেন, বাংলাদেশ আওয়ামী লীগকে কখনো প্রাসঙ্গিক করতে পারবেন না। 5 আগস্টের পর বাংলাদেশে বিশেষ করে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর কি হয় নাই? খুন, গুম, ধর্ষণ, দখল, ছিনতাই, চাঁদাবাজি, কি করেন নাই? মিথ্যা মামলা দিয়ে শুধুমাত্র সমর্থক হবার কারণে তাদেরকে দিনের পর দিন কারাগারে রেখে দিয়েছেন। আপনার পুলিশ অন্যায়ভাবে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে গ্রেফতার করেছে, যাদের কোনো অন্যায় ছিল না, যাদের কোনো ভূমিকাই ছিল না জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানের সময়, নিরপেক্ষ ছিল, শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়া, কমেন্ট করা, এই অপরাধে গ্রেফতার করেছেন। ছাত্রলীগের ছেলে মেয়েদের বাবা মা আত্মীয় স্বজন মরে গেছে, তাদের লাশ দাফন করতে দেন নাই, তাদের লাশের জানাজার নামাজ পড়তে দেন নাই। গোপালগঞ্জে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর গণহত্যা চালিয়েছে ইউনূসের শাসনামলে। কি করেন নাই? মানে একটা সংগঠনকে নিশ্চিহ্ন করার জন্য বিদেশি প্রভু, পাকিস্তান, আইএসআই, কত সংস্থা, কত গোয়েন্দা সংস্থা, আপনারা কত পরিকল্পনা আঁকলেন, কত ছক আঁকলেন, কিন্তু এই সংগঠনকে দাবায় রাখতে পারছেন? পারবেন বলে মনে হয়? পারবেন না। এটা হয় না। বাংলাদেশ আওয়ামী লীগ শুধুমাত্র একটা সংগঠন না, এটা একটা অনুভূতির নাম। সৈয়দ আশরাফ ভাই এমনি এমনি বলেন নাই, বাংলাদেশ আওয়ামী লীগ একটা প্রতিষ্ঠান, একটা অনুভূতির নাম। এইটা একটা আদর্শ। এই আদর্শকে চাইলেই মুছে ফেলবেন সম্ভব না। যে আদর্শ আবার বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে পাকিস্তানিদের বিরুদ্ধে সংগ্রাম করে, ইয়াহিয়া জিন্নাহ, তারাই তো পারে নাই। আপনি কিভাবে পারবেন? আপনার পিতাও আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল 75-এর পর, পারে নাই, ভাঙন হয়েছে, কিন্তু আওয়ামী লীগ ঠিক ঘুরে দাঁড়িয়েছে, এখনো দাঁড়াচ্ছে। গতকাল নোয়াখালীর একটা মিছিল দেখে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। যে এই সংকটকালীন সময়ে, যেখানে মাথার উপর নির্যাতন নিপীড়নের চিন্তা, যেখানে দলীয় নেতাকর্মীদের উপর স্ট্রিম রুলার চালানো হচ্ছে, এই মুহূর্তে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যেইভাবে তারা মিছিল করেছে, যেইভাবে তারা স্লোগান দিয়েছে, আবার মিছিল পরবর্তী সময়ে তারা যেইভাবে অবস্থান কর্মসূচি দিয়ে সেখানে বক্তব্য দিয়েছে, এইটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। জানেন, আপনার পুলিশ জনাব তারেক রহমান, মিছিলে যখন লোকজন সমাগম হচ্ছিল, পুলিশ প্রথম দিকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। পরবর্তীতে যখন লোক সমাগম বেড়ে যায় এবং রাস্তার আশেপাশে থেকে সবাই যখন সেই মিছিলে অংশ নেয়, তখন পুলিশ সেখানে বাধা দিতে পারেনি, সেখান থেকে চলে গেছে। এই চিত্রটা নোয়াখালীতে গতকাল হয়েছে। এই চিত্র আমি বলে গেলাম, আগামী 3 মাসের মধ্যে সারা বাংলাদেশে এই চিত্র দেখবেন। কয়জনকে গ্রেফতার করবেন, কয়জনকে জেলের মধ্যে ভরবেন? অলরেডি বাংলাদেশের সব জেল ভরে গেছে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যেসব নেতাকর্মীকে গ্রেফতার করেছেন, সেই প্রথম দিকে ইউনূস গ্রেফতার করেছে, তাদের জামিন দিচ্ছেন না কেন? কারণ ভয় পান। আজকের এই ভিডিওতে একটা মানুষের নাম না বললেই নয়, অনেকেই গ্রেফতার হয়েছেন, সবার নাম তো আসলে বলা সম্ভব না, কিন্তু একজন মানুষ, আমার শ্রদ্ধেয় বড় বোন, খুব স্নেহ করতেন আমাকে, বেনজির হোসেন নিশি আপুকে আজ থেকে প্রায়
প্রায় 2 বছর হয়ে গেল গ্রেফতার করা হয়েছে। এক প্রকার তাকে গ্রেফতারের জন্য চিরুনি অভিযান চালানো হয়েছিল। গ্রেফতারের পর থেকে এখন পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়নি। বাংলাদেশ ছাত্রলীগের একজন জনপ্রিয় নারী নেত্রী, ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, তাকে নিয়ে আপনারা ভয় পান? তাহলে একবার ভাবেন, এইরকম বেনজির হোসেন নিশির মতো অসংখ্য অগ্নিকন্যা অলরেডি দাঁড়িয়ে গেছে, মাঠে দাঁড়িয়ে গেছে তারেক রহমান। আপনি হয়তোবা জানেন না, খবর রাখেন না। অবশ্য খবর রাখবেন বা কিভাবে? আপনার যে অবস্থা শুনতেছি, আপনাকে আপনার পিতার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য সকল ইন্তজাম করা হয়েছে। করেছে কারা জানেন? আপনার প্রিয় দেশ পাকিস্তান, পাকিস্তানের দালালরা, জামায়াত ইসলামী, আনসারুল্লাহ বাংলা, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ, হিজবুত তাহরির, শিবির, আরো অসংখ্য সংস্থা আছে। তারা চায় বাংলাদেশে -2 অ্যাপ্লাই হোক। -2 মানে বুঝেন? আওয়ামী লীগকে বিতাড়িত করেছে, আপনাকে পিতার কাছে পাঠাই দেবে, এরপর বাংলাদেশ হবে মৌলবাদীদের অবাধে বিচরণ ভূমি, মৌলবাদীরা অবাধে বাংলাদেশে রাজনীতি করবে। এটাই তারা চাচ্ছে। তাদের পশ্চিমা প্রভুরাও চাচ্ছে, তাদের পাকি প্রভুরাও চাচ্ছে। আপনি কি বুঝেন? অবশ্য আপনার কার্যালয়ের টেলিফোন, রেড টেলিফোন, যেটা 7 ঘন্টা কানেকশন থাকে না, তার কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপরেও আপনার থেকে কি প্রত্যাশা করবে বাংলাদেশের মানুষ, যে কিনা নিজের অফিসের টেলিফোন সুরক্ষা দিতে পারে না? যাই হোক, জনাব তারেক রহমান, আপনার কাছে একটা পরামর্শ, যত দ্রুত সম্ভব বাংলাদেশ আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। এই আইন টাইন সব ফেলে দেন, ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। যদি এই আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে, বিশ্বাস করেন থামাইতে পারবেন না। সেই সাংগঠনিক সক্ষমতা বিএনপির নাই। বাংলাদেশ পুলিশ, 3500 পুলিশ হত্যার ঘটনা ঘটেছে বাংলাদেশে, সবগুলা দায় মুক্তি দিয়েছেন, ইন্ডেমনিটি দিয়েছেন। আপনাদের কি মনে হয় আপনারা কিঞ্চিত বেকায়দায় পড়লে বাংলাদেশ পুলিশ আপনাদেরকে সহায়তা করবে? কখনোই না। পুলিশ জাস্ট একটা সময়ের অপেক্ষায় আছে, জাস্ট একটা পিক আওয়ার, জায়গা মতো পার্সেল করে দেবে। হুমকি ধামকি না, এটা রিয়েলিটি। আপনার সহযোদ্ধাকে হত্যা করা হয়েছে, সেটার বিচার হবে না, তার পরিবার বিচার পাবে না। আবার দায় মুক্তি দেওয়া হয়েছে জুলাই সন্ত্রাসীদেরকে, এটার ক্ষোভ পুলিশের মধ্যে নাই, পুলিশের ইউনিটি নাই, আছে। সুতরাং যত দ্রুত সম্ভব আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন, ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। আর যদি না করেন, একটা কথা মাথায় রাখবেন, নিষিদ্ধ জিনিসের প্রতি বাংলাদেশের মানুষের আকর্ষণ সবসময় বেশি থাকে। এটা সাইকোলজিক্যাল ব্যাপার। শোষিতের পক্ষে বাঙালি সবসময় দাঁড়িয়ে যায়। যেই উচ্ছ্বাস, যেই বিস্ফোরণ গতকাল নোয়াখালীতে ঘটেছে, আগামী 3 মাসের মধ্যে সারা বাংলাদেশে এই বিস্ফোরণ ঘটবে। আচ্ছা বলেন তো, ঢাকা শহরে যদি এক রাতে 20,000 কর্মী এক হয়ে মিছিল দেয়, টিকতে পারবেন? টেনশনে তো কাপড় নষ্ট করে ফেলবেন। শুনেছি আপনি রাতে ঘুমাতে পারেন না টেনশনে। একে তো রাষ্ট্রের অর্থনীতির অবস্থা জঘন্য, আইন শৃঙ্খলা নাই, দেশ পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন, ব্যাংক ঋণ, বেকারত্ব বাড়ছে, জ্বালানি সংকট, বিদ্যুতের দাম বৃদ্ধি পাচ্ছে, হামে অলরেডি 600+ শিশু মৃত্যুবরণ করেছে। কয়টা সামাল দেবেন? এখনো সময় আছে। জামাত ঈদের প্ররোচনা থেকে বের হয়ে আসেন, বাংলাদেশপন্থী রাজনীতি করেন, গণতন্ত্রের পথে হাঁটেন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন, ছাত্রলীগকে রাজনীতি করার সুযোগ দেন, তবে বাংলাদেশ রক্ষা পাবে। বাংলাদেশ রক্ষা না পাইলে বিএনপি টিকে থাকবে না, আর বাংলাদেশ রক্ষা পাবে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশকে রক্ষা করবে, কিন্তু তখন আপনারা টিকে থাকতে পারবেন না। প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে, এটা আশা করি আপনি বুঝেন। যদি বুঝে থাকেন, এখনো সময় আছে, সিদ্ধান্ত নেন। কোনো হুমকি না, আপনাকে আপনার দলকে রক্ষা করার জন্যই পরামর্শ দেওয়া। ভালো থাকবেন। আওয়ামী লীগের ভীষণ একটা সাংগঠনিক শক্তি যে সঞ্চিত হয়েছে এবং তার ভিত্তিতেই সম্ভবত শেখ হাসিনা বলছেন তিনি দ্রুত দেশে ফিরে আসবেন, তার একটা সুনির্দিষ্ট প্রমাণ হিসেবে আমার কাছে হাজির হয়। সত্যি যদি আওয়ামী লীগ এই পুরো নেটওয়ার্কটি গড়ে তুলে থাকতে পারে, তাহলে ওই যে অপপ্রচার যে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা যারা নির্বাসনে আছেন, বিভিন্ন দেশে আছেন, তারা কেউ নেতাকর্মীদের খোঁজ রাখছেন না, কিংবা আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা আওয়ামী লীগের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখতে রাজি হচ্ছেন না, সবই ভুল প্রমাণিত হচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে একটা প্রচলিত কথাই আছে যে যে কোনো আন্দোলনকে সফল করতে হলে সারা দেশে কর্মী সমর্থক আন্দোলন তো চাঙ্গা করতে হবেই, কিন্তু ঢাকা চট্টগ্রামের মতো শহরগুলোকে নিয়ন্ত্রণ না করতে পারলে কিংবা সেখানে আধিপত্য প্রতিষ্ঠা করতে না পারলে শেষ পর্যন্ত সেই আন্দোলনের ফসল ঘরে তোলা প্রায় অসম্ভব হয়ে পড়ে। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যখন নিষিদ্ধ, ছাত্রলীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, এবং এই দল এবং তার অঙ্গ সংগঠন সমূহের নেতা কর্মীরা মামলা হামলায় জর্জরিত, কেউ ঘরে থাকতে পারছেন না, তখন আবার যখন এবার তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর নতুন করে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো সারা দেশে মিছিল এবং কর্মসূচির মাধ্যমে রাজপথে নামতে শুরু করেছে, চট্টগ্রামে ছাত্রলীগ মিছিলের পর মিছিল, কর্মসূচির পর কর্মসূচি দিয়ে
চট্টগ্রামের বিএনপি এবং এর অঙ্গ সংগঠন সমূহকে একেবারে বিব্রত, আতঙ্কিত এবং শঙ্কিত করে তুলেছে। এই অবস্থায় বিএনপির তরফে ছাত্র দল একটা বড় মিছিলও করেছে, গুপ্ত লীগের গুপ্ত মিছিল প্রতিহত করার আহ্বান জানিয়ে, এবং সেখানে চট্টগ্রাম মহানগর ছাত্র দলের প্রায় 1000 নেতাকর্মী অংশ নিয়ে নগরবাসী ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন বটে ছাত্রলীগকে গুপ্তলীগ আখ্যা দিয়ে গুপ্ত মিছিল প্রতিহত করতে, কিন্তু ছাত্রদল, বিএনপি সহ সরকারের মূল উদ্বেগের বিষয়টাই এটা হয়ে দাঁড়িয়েছে যে কেন নগরবাসী বা সাধারণ মানুষ কোথাও আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠন সমূহের মিছিল বা কর্মসূচি প্রতিহত করছে না। এবং বাংলাদেশে এরই মধ্যে যখন ছাত্রলীগের মিছিলের আকার বাড়তে শুরু করেছে, মানে চট্টগ্রামে প্রথম বিএনপির একেবারে টনক নড়ে ওঠে, মানে মের মাঝামাঝি শেখ হাসিনা ঘোষণা দিলেন যে তিনি খুবই দ্রুত দেশে ফিরবেন, এবং তিনি তার নেতাকর্মীদের জানিয়ে দিলেন, আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের জানিয়ে দিয়েছেন যে তিনি আগস্টের মধ্যে দেশে ফিরবেন এবং তিনি খুব শিগগিরই ট্রাভেল পাসের আবেদন করবেন যাতে তিনি আগস্টের মধ্যে ফিরতে পারেন, এবং তিনি নেতাকর্মীদের প্রস্তুত হতে বলেছেন। এসব খবর সংবাদ মাধ্যমে বেরিয়ে এলো, আর জুন মাসের শুরুর দিনে ছাত্রলীগ চট্টগ্রাম মহানগরীর একেবারে কেন্দ্রস্থলে মানে জিইসি মোড় থেকে এমন এক মিছিল বের করলো যে বাংলাদেশের সংবাদ মাধ্যমকে শিরোনাম করতে হতো। প্রথম আলো শিরোনাম করলো চট্টগ্রামের শতাধিক নেতাকর্মী নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, এবং যে ছবি বেরিয়ে এলো জিইসি মোড় এলাকার সেই মিছিলের, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে শতাধিক মানে আসলে শত শত, অন্য অনেক সংবাদ মাধ্যম বড় মিছিল এবং শত শত মানুষের মিছিল বলে সেটাকে অভিহিত করলো, এবং সেই মিছিলটা মাত্র সংগঠনের ওমরগনি এমইএস কলেজ শাখার নেতাকর্মীদের একটা মিছিল ছিল বলে জানা গেল। তার মানে চট্টগ্রামের একটা কলেজের একটা শাখার ছাত্রলীগ এরকম একটা বড় মিছিল করে ফেলতে পারলো জুনের 1 তারিখে। সেটাতে প্রথম চট্টগ্রামের ভেতরে বিএনপির নেতা কর্মীদের একেবারে টনক নড়ে ওঠে যে কি করে সাধারণ নগরবাসী তো প্রতিহত করলোই না, প্রশাসনের পক্ষেও ওই মিছিল ঠেকানো সম্ভব হলো না। এবং তারপরেই ছাত্রদল নেমে এলো রাস্তায় যে গুপ্তলীগের গুপ্ত মিছিল প্রতিহত করতে হবে। এখন বিএনপি, ছাত্রদল, বিএনপির অঙ্গ সংগঠন সমূহ শীর্ষ নেতারা সবাই জানেন ছাত্রদলের পক্ষে কাউকে প্রতিহত করা সম্ভব নয়, কারণ মানে এই যে গুপ্ত 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 2024-এর আগস্টের পর থেকে ছাত্রদল, বিএনপির শীর্ষ নেতারা, এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রচারণার সময় গুপ্ত গুপ্ত বলে জামাত শিবিরকে অভিহিত করলেও এখন পর্যন্ত ছাত্রদল কোথাও ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কোনো একটা পাবলিক শিক্ষা প্রতিষ্ঠানেও ছাত্র শিবিরকে হটিয়ে নিজেরা ঢুকতে পারেনি, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি, কিংবা অন্তত ছাত্র শিবিরের পাশাপাশি ছাত্র দলেরও সহাবস্থানটুকুও নিশ্চিত করতে পারে নাই। কাজেই যেই ছাত্রদল ধরেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেটা পারে না, সেই ছাত্র দলের পক্ষে যে কোনো দলকে রাজপথে মানে তাদের মিছিল প্রতিহত করে ফেলা সম্ভব নয়, সেটা বিএনপি তার সাংগঠনিক দুর্বলতার বিষয়টা একেবারে পরিষ্কারভাবে বোঝে বলেই খুব ভালো করে জানে। এর মধ্যে চট্টগ্রামে আরো একেবারে আত্মা কাঁপিয়ে দিয়েছে যেটা বিএনপির, সেটা হচ্ছে একটা ছবি বেরিয়ে এসেছে যে চট্টগ্রামে শতাধিক নেতা কর্মী নিয়ে একটা বিশ্রামাগারে নিষিদ্ধ ছাত্রলীগ সভা করছে, এবং সেই সভার যে ছবি পত্রপত্রিকায় বেরিয়েছে সেটার দিকে যদি তাকান, ফটিকছড়ি উপজেলায় রোসাঙ্গিরি এলাকার একটা ধর্মীয় প্রতিষ্ঠানের বিশ্রামাগারে যে সভা হয় সেটার যদি ছবিটা দেখেন তাহলে দেখবেন যে নেতাকর্মীরা একদম রিল্যাক্সড ভাবে, মানে তারা আত্মবিশ্বাস নিয়ে, দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে সভায় বসে আছেন। সে সভায় মঞ্চ তৈরি হয়েছে, মানে একটা ঘরের ভেতরে সভা হলে শখানেক বা 100-র বেশি বলছে প্রথম আলো সহ পত্রিকাগুলো, এরকম যদি আপনার শ্রোতা হয়, নেতাকর্মীরা যোগ দেন, সামনে একটা টেবিল পেতে মঞ্চ বানানো হয়েছে, সেখানে রীতিমতো ধীর স্থির ভাবে বসা নেতারা দাঁড়িয়ে বক্তৃতা করছেন, ব্যানার টানানো হয়েছে, এবং এই পুরো সভাটি নির্বিঘ্নে ঘটে যেতে পেরেছে। এই খবর বেরিয়ে আসার পর
বিএনপির ভেতরে, মানে সামনে নির্বাচন না, স্থানীয় নির্বাচন, মেয়র নির্বাচন, চট্টগ্রাম শহর যদি ছাত্রলীগকে দমন না করা যায়, প্রতিনিয়ত একের পর এক মিছিল যদি তারা বের করতে থাকে, এভাবে সভা সমাবেশ করতে থাকে, এমনটা নির্ভয় হয়ে ওঠে, তাহলে চট্টগ্রামটা হাতছাড়া হয়ে গেলে ঢাকা হাতছাড়া হতে কতক্ষণ? এই যে একটা মানে চিন্তা, খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক সমীকরণ, সেটা বিএনপির নেতৃবৃন্দকে খুবই শঙ্কিত করে তুলেছে। এই ফটিকছড়ি উপজেলায় এই যে সভাটা অনুষ্ঠিত হয়েছে, সেখানে প্রথম আলো বলছে যে সভার বিষয়টি জানার পরে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ, এবং পুলিশ এখন জানিয়েছে যে তাদেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। এখন ছাত্রলীগ যেহেতু মাস্ক টাস্ক ছাড়া সভা করছে, মিছিল করছে, এসব ছবি সংবাদ মাধ্যমে পাঠাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ছে, কাজেই পুলিশি অভিযানের ডর যে তাদের নাই এই পরিমাণ মামলা এবং কারাবাসের পরে, সেটা তো আর বারবার বলার বা এটা ব্যাখ্যা করে বলার প্রয়োজন নাই। কিন্তু বিএনপির চট্টগ্রামে যে একেবারে ওই যে গরু হারালে এমনি হয় মা, কে মা আর কে স্ত্রী, এটা যে মাথায় আর থাকে না, মানে গোপাল ভাঁড়ের ওই জোকটা আছে না, ওরকম অবস্থা হয়েছে। তার প্রমাণ চট্টগ্রামে ছাত্রলীগের এই সভা, সেটার জন্য বিএনপি সরকার সাবেক মেয়র মঞ্জুর আলম সহ 29 জনের বিরুদ্ধে মামলা করেছে। এখন এর মধ্যে চট্টগ্রাম 2 আসনের সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনিও আছেন, সেটা না হয় বুঝলাম, কিন্তু ওই যে মেয়র মোহাম্মদ মঞ্জুর আলম, তিনি 2010 সালে বিএনপির টিকেটে মেয়র নির্বাচিত হয়েছিলেন চট্টগ্রামে। 2015 সালে তিনি বিএনপির টিকেটে মেয়র নির্বাচনে দাঁড়িয়েছিলেন, পরে প্রার্থিতা প্রত্যাহার করেন। 2018-তে 24-এ তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন এমপি পদে, আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয়ও নাই। এখন 2026-এ এই তারেক রহমান সরকার গঠিত হওয়ার পর গত এপ্রিল মাসে হাসনাত আব্দুল্লাহ, মানে ফ্যাসিবাদ বিরোধী সবচেয়ে বড় তারকা নেতাদের একজন হাসনাত আব্দুল্লাহ এমপি গিয়ে এপ্রিল মাসে চট্টগ্রামে তার বাড়িতে গিয়ে মধ্যাহ্নভোজ সারেন, দুপুরের খাওয়া দাওয়া করেন, এবং তারপর ওই বাড়ির সামনে ফ্যাসিবাদের দোসরের বাসায় হাসনাত আব্দুল্লাহ কি করছেন এই বলে বিএনপির নেতাকর্মীরা একরকমের হট্টগোল শুরু করলে সেটা খবর হয়। এবং তখন মঞ্জুর আলম বলেন যে আমি কি কোনোদিন আওয়ামী লীগ করেছি, আমার নামে তো কোনো মামলাও নাই। কারণ জানুয়ারি মাসেও তিনি তার ওই কাট্টলি এলাকার বাসার সামনে দাঁড়িয়ে বিএনপির পক্ষে ভোট চেয়েছেন। তিনি খালেদা জিয়া জামে মসজিদ নির্মাণ করেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান খালেদা জিয়ার কবর জিয়ারত সহ বিভিন্ন কর্মসূচি প্রকাশ্যে ঘোষণা দিয়ে পালন করে তিনি তার রাজনৈতিক যে ভক্তির জায়গা সেটা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করেছেন। এনসিপি তাকে বিএনপির মেয়র পদপ্রার্থী শাহাদাত হোসেনের বিপক্ষে দাঁড় করাতে চায়, এই খবরটা হাসনাত আব্দুল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করার পর জোরদারভাবে বেরিয়ে আসে। তিনি এনসিপির ইফতার মাহফিলে পানি সরবরাহ করেছেন, বোতলে নামও লিখেছেন। এহেন লোক তিনি নাকি এখন ছাত্রলীগের সভা আয়োজনে ভূমিকা রেখেছেন, সেটা বলে বিএনপি সরকার তার বিরুদ্ধে মামলা দিয়ে দিয়েছে। পরিষ্কার বোঝা যাচ্ছে বিএনপি তার প্রার্থী শাহাদাত হোসেন, বা যাকেই তারা প্রার্থী করেন, ধারণা করা যায় চট্টগ্রামে শাহাদাত হোসেনকেই প্রার্থী করবেন তারা মেয়র পদে, সেই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করবার মতো যাতে আর কেউ সামনে দাঁড়াতে না পারে, এনসিপি থেকে মঞ্জুর আলম দাঁড়িয়ে পড়লে তিনি একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন, সেটা মাথায় রেখেই সম্ভবত মঞ্জুর আলমের বিরুদ্ধে মামলা করেছে। এগুলো যে করছে বিএনপি, তাতে স্পষ্ট হয়ে উঠছে যে এই যে রাজপথে ছাত্রলীগ, রাজপথে আওয়ামী লীগ, সেটা ঠেকানোর তাদের কোনো উপায় নাই। তারা পরিষ্কার বুঝতে পারছে যে চট্টগ্রামের রাজনীতিতে আওয়ামী লীগ এক রকমের শক্ত অবস্থান নিয়ে দাঁড়িয়ে পড়ছে। এমন অবস্থায় তারা এসব মামলা দেওয়া শুরু করেছে এবং কি করবে এটার এক রকমের দিশা পাচ্ছে না, সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। তারা কিনা তাদের সাবেক মেয়রকে ছাত্রলীগের এই শক্তি সঞ্চয়ের জন্য দায়ী করছে। আমার দেশ পত্রিকা তারা শিরোনাম করেছে আজকে যে
চট্টগ্রামে বেপরোয়া হয়ে উঠেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। ঝটিকা মিছিলের পাশাপাশি যে কোনো ইস্যুতে হঠাৎ সক্রিয় হয়ে গুপ্ত থেকে অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছেন তারা। প্রশাসনের চোখে ধুলো দিতে এক এক এলাকার কর্মীদের আনা হচ্ছে অন্য এলাকায়, পুরো নগরীকে দুভাগে বিভক্ত করে অস্থিরতা তৈরির পরিকল্পনা এঁটেছে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। এসব কাজে তাদেরকে অর্থের যোগান দিচ্ছেন স্থানীয় 15 জন ব্যবসায়ী। তাদের সঙ্গে সমন্বয় করছেন চট্টগ্রাম চেম্বারের সাবেক এক পরিচালক। তিনি আওয়ামীপন্থী ব্যবসায়ীদের কাছ থেকে ফান্ড জোগাড় করছেন। বিদেশে পলাতক 2 জন পতিত মন্ত্রী ও একজন এমপির নির্দেশে নির্ধারিত ব্যক্তির কাছে টাকার যোগান পৌঁছে দিচ্ছেন। মাঠ পর্যায়ে টাকার সরবরাহ করছেন 5 জন নারী কর্মী। এমনকি কোনো নেতাকর্মী গ্রেফতার হলে জেলখানার কার্ডেও তাদের জন্য টাকা জমা দেওয়ার ব্যবস্থা হচ্ছে নিয়মিত, তারা যাতে একটা জেলখানার খরচটা চালিয়ে নিতে পারেন। সেজন্য আওয়ামী লীগের নেতারা ব্যবসায়ীদের মাধ্যমে টাকা তুলে সে টাকা কারাবন্দী নেতাদের কাছে পৌঁছে দিচ্ছেন। এমনকি উৎসবের সময় একটা বিশেষ ভাতাও আওয়ামী লীগের এই তৃণমূল কর্মীদের কাছে পৌঁছে যাচ্ছে নেতাদের মাধ্যমে, ব্যবসায়ীদের মাধ্যমে বলে আমার দেশ পত্রিকা লিখছে। এখন সেটা তো আওয়ামী লীগের ভীষণ একটা সাংগঠনিক শক্তি যে সঞ্চিত হয়েছে এবং তার ভিত্তিতেই সম্ভবত শেখ হাসিনা বলছেন তিনি দ্রুত দেশে ফিরে আসবেন, তার একটা সুনির্দিষ্ট প্রমাণ হিসেবে আমার কাছে হাজির হয়। সত্যি যদি আওয়ামী লীগ এই পুরো নেটওয়ার্কটি গড়ে তুলে থাকতে পারে, তাহলে ওই যে অপপ্রচার যে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা যারা নির্বাসনে আছেন, বিভিন্ন দেশে আছেন, তারা কেউ নেতাকর্মীদের খোঁজ রাখছেন না, কিংবা আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা আওয়ামী লীগের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখতে রাজি হচ্ছেন না, সবই ভুল প্রমাণিত হচ্ছে। তার মানে আওয়ামী লীগপন্থী ব্যবসায়ীরাও দলের খোঁজ রাখছেন, আওয়ামী লীগের শীর্ষ নেতারা এমপি মন্ত্রীরাও খোঁজ রাখছেন, এবং তারাই তৃণমূলের নেতাকর্মীদের শুধু চাঙ্গা করছেন, মবিলাইজ করছেন, এবং তার কারণে মিছিলগুলো সংগঠিত হচ্ছে। আর আমার দেশ পত্রিকার বিএনপির নেতারা চট্টগ্রামে আতঙ্কে ভুগছেন যে এরা যে কোনো সময় বড় ধরনের ঘটনা ঘটিয়ে ফেলবেন চট্টগ্রামে। শুধু ঝটিকা মিছিল করেই থামবেন না তাই নয়, বরং এই নেতাকর্মীরা গ্রেফতার হলে পর্যন্ত তাদের দেখভালের ব্যবস্থা করছেন তার মানে আওয়ামী লীগের নেতারা। এখন আমার দেশ পত্রিকা বলছে তাই আওয়ামী লীগ ছাত্রলীগকে ঠেকানোর একমাত্র উপায় ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর ঐক্য। কিন্তু এই যে এনসিপি যাকে প্রার্থী করতে চায় মঞ্জুর আলম, তাকেও যে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে দিয়ে তার উস্কানিতেই ছাত্রলীগ সভা করতে পারছে, এমন একটা অভিযোগ এনে যে তাকে মামলা দিয়ে দেওয়া হলো, সেসব বিষয় এই ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্যের জন্য কতটা মঙ্গলজনক হবে এবং সত্যিকার অর্থেই বিএনপি, জামাত, জাতীয় নাগরিক পার্টি তাদের মধ্যকার ঐক্য ধরে রাখতে পারবে কিনা, সেটাও এখন বলা ক্রমাগত আরো মুশকিল হয়ে পড়ছে।